Hello viewers, Assalamu alaikum. This is Atik Rahman Samun, advocate Bangladesh Supreme Court. দেখেন আমি আপনাদেরকে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি এই কারণে যাতে করে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি কোনো কিছু এই ভিডিও থেকে আপনারা শিখতে পারেন, এইটা যাতে আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, যাতে করে আপনারা এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আজকে আমার সামনে একজন নারী বসে আছেন। উনি মূলত ওনার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ৯-এর ১ ধারায় মামলা করেছিলেন, যে মামলাটা পরবর্তীতে ৯-এর খ ধারায় পুলিশ চার্জশিট প্রদান করেছে। পিছনের ব্যাখ্যায় একটু আসি। আমি ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, উনি ম্যারিড উইম্যান, অর্থাৎ এক ছেলে এবং এক মেয়ে। তার পূর্বের ঘরে এক ছেলে এবং এক মেয়ে এবং স্বামী থাকা অবস্থায় উনি এই ছেলেটার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ প্রেমের সম্পর্ক হয়ে যায়। পরবর্তীতে এই ছেলেই ইনাকে ওই পুরুষটাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ানোর পরে যেটা হয়েছে, তারা মোটামুটি তাকে মৌখিকভাবে তাকে বিয়ে করেছে। সো সেই মৌখিকভাবে বিয়ে পরবর্তীতে তারা ১ বছরের মতো সংসারও করেছে। সংসার পরবর্তীতে যখন বিয়েটা রেজিস্ট্রি করবে, তখন ছেলে সেটা না করে ছেলে আরেক জায়গায় গিয়ে তার পরিবার থেকে আরেকটা মেয়েকে দেখেছে। সেই মেয়েকে আংটি টাংটি পরিয়ে তারপরে এই নারীটার নাম্বার বন্ধ এবং তাকে অলমোস্ট ব্লক করে দিয়েছে। উনি সার্বিকভাবে চেষ্টা করেও যখন কোনো সুরাহা করতে পারেননি, তখন উনি আইনের দ্বারস্থ হয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, উনি মামলা করেছিলেন ৯-এর ১ ধারায়, রিপোর্ট আসছে অর্থাৎ চার্জশিট আসছে ৯-এর খ ধারায়। ৯-এর ১ ধারায় আপনারা অবশ্যই হয়তো অনেকেই জেনে থাকবেন যে বিয়ের প্রলোভনী ধর্ষণ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, স্পেশালি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে হতে পারে, পরিচিত জন হতে পারে, অথবা আস্থাভাজন যদি কোনো সম্পর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু ৯-এর খ ধারা সংযুক্ত করা হয়। তো এখানে বিবাহের প্রলোভনী ধর্ষণ, সেই কারণে 9-এর খ ধারায় আসছে। এখন বিষয় হচ্ছে, এই আপুটা আজকে আমার কাছে আসছেন যে এই মামলাতে তার কথিত স্বামী অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে সাজা দেওয়া আসলে সম্ভব হবে কিনা। একটা বিচারাধীন বিষয় নিয়ে আগাম মন্তব্য করাটা আসলে খুব কঠিন। তো এখানে ওনাকে আমি সুস্পষ্টভাবে কোনো কিছু বলতে পারিনি, বাট ওনাদের ছবি, কিছু অডিও রেকর্ডিংস আছে এবং কিছু তথ্যপত্র দেখে আমার কাছে মনে হয়েছে 50-50 চান্স। আর নর্মালি যেটা হয় যে মিউচুয়াল কনসেন্ট থাকলে আদালত এই জিনিসগুলোকে দিন শেষে দেখা যায় খালাসে কনভার্ট করে বেশি, কারণ এখানে দুপক্ষের সম্মতি থাকলে এটা কিভাবে আসলে রেপ হয়, তো এটা কিন্তু হয় না নর্মালি। তো সেই জায়গা থেকে যেহেতু নতুন যে বিদ্যমান আইন হয়েছে, সেখানে স্পষ্ট করেই উল্লেখ করা আছে 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 7 বছরের কারাদণ্ডের বিধান আছে, সেটা হয়তো বিবেচনাধীন বিষয়। এটা গেল মামলার বিষয়। দেখেন, আমি ওনাকে অনেক প্রশ্ন করতে চেয়েছিলাম। ভিডিও শুরু করার আগে আমি ওনাকে বলেছি আমি কিন্তু আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন কিনা। উনি বলেছে হ্যাঁ উত্তর দিবে, বাট আমি কোনো প্রশ্ন করব না। একটা বিষয় হচ্ছে, উনি কান্না করতেছিলেন। আপনি কেন কান্না করতেছিলেন বলেন তো? আমি ভুল করে ফেলছি, সেজন্য। আপনি ভুল করে ফেলছেন? এই যে আপনার স্বামী থাকা অবস্থায়, আপনার বাচ্চা থাকা অবস্থায় আপনি বাচ্চাদের কথাটা কেন একবারও আমলে নিলেন না বলেন? স্বামীর কথা নয় আমি বাদ দিলাম, আজকে এই যে চোখের পানি ফেলছেন, এটাতে কোনো লাভ হবে? আপনি আপনার বাচ্চাদের কাছে কি প্রতিষ্ঠা পাইলেন? মা হিসেবে আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্য তারা পেয়ে গেছে, তারা কতটুকু তাদের চোখে খারাপ হয়েছেন, এটা কি আপনি কোনো সময়ের জন্য এটা নির্মূল করা সম্ভব বলেন? দেখেন, একটা কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। উনি ভুল করেছে, উনি আজকে এসে ঠিকই বুঝতে পারতেছে যে উনি ভুল করছে। উনি লম্বা সময় ধরে এখানে কান্না করছে, সিরিয়াসলি বলতেছি, উনি লম্বা সময় ধরে এখানে কান্না করছে। বাট দেখেন, আপনার এত সুন্দর একটা সংসার, আপনার স্বামী আছে, আপনার সন্তান আছে, আপনি এই ভুল কেন করবেন? আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, উনি ওনার স্বামীর সংসার থেকে অনেক টাকা এবং সোনা গহনা নিয়ে ওনার সেই বয়ফ্রেন্ডের সাথে সে চলে গেছে। ওনার স্বামী ওনার বিরুদ্ধে, ওনার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে আবার একটা মামলাও করছে। দেখেন জটিল কি একটা বিষয়। উনি সেটা বলতেছে আমাকে যে ভাইয়া এই বৃত্তান্ত, এবং উনি এই স্টেটমেন্টটা দিয়েছে। তো যারা এই ধরনের ঘটনাগুলো ঘটান,
স্পেশালি নারীদের দোষ বেশি। উনি আমার সামনে বসে আছে, আমি ওনার সামনেই বলছি, এইটার পুরো দোষী হচ্ছে সে, তার ভুল ছিল। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয়নি। পাশাপাশি